গুড মর্নিং এভরিওয়ান। ভারতীয় সংবিধানের গণপরিষদ সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, জেনেছি। তো গণপরিষদের গঠন, তাদের খুঁটিনাটি বিস্তারিত সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। আজকে আমরা গণপরিষদের যে বিভিন্ন কমিটি, আমরা এর আগের একটা ক্লাসে জেনেছি যে গণপরিষদে মোট 22টি কমিটি ছিল। তো গণপরিষদ কিভাবে গঠিত হলো, তাদের কাজ কি, কিভাবে সংবিধান খসড়া কমিটি সংবিধান প্রণয়ন করলো, অ্যাডপ্ট করা হলো, চালু করা হলো, সবই আমরা জেনেছি আগের ক্লাসগুলোতে। তো ওই কমিটিগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই। তো সব 22টা কমিটি আমাদের জানতে হবে না, এর মধ্যে যে কমিটিগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে আমরা কয়েকটি সম্পর্কে জেনে নিই। প্রথমে দেখো, 1 নম্বরে রয়েছে কার্য বিবরণী সংক্রান্ত কমিটি, বা এটাকে বলা হয় কমিটি অন রুলস অফ প্রসিডিউর। তো এরকম একটা কমিটি তৈরি করা হয়েছিল। নাম্বার 2 হচ্ছে স্টিয়ারিং কমিটি বা কার্যনির্বাহক কমিটি। 3 নম্বরে রয়েছে ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি অথবা অর্থ ও স্টাফ কমিটি। এরপরে রয়েছে নাম্বার 4 রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ কমিটি। তো এই যে পরপর 4টে কমিটি, এই 4টে কমিটির এই চেয়ারম্যান সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই চারটে কমিটির এই সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো আমরা জানি এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি গণপরিষদের সভাপতি ছিলেন, তো এই 4টে কমিটির উনি ছিলেন সভাপতি। এরপরে দেখো দেশীয় রাজ্য কমিটি, বা এটাকে বলা হচ্ছে স্টেটস কমিটি। এই দেশীয় রাজ্য কমিটি বা স্টেটস কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তো এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ কমিটি এবং তাদের সভাপতি সম্পর্কে আমরা জেনে নেব। এরপরে দেখো রয়েছে নাম্বার 6 হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস। তো এই কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আমরা জানি আমাদের ভারতীয় রাজনীতিতে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এবং যাকে প্রথম যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল, সেই মন্ত্রিসভায় যাকে উপপ্রধানমন্ত্রী হিসাবে করে রাখা হয়েছিল। তো তাহলে আমরা বুঝতে পারছি যে ভারতীয় রাজনীতিতে তার গুরুত্ব কতটা ছিল। তো এরপরে রয়েছে নাম্বার 7 দেখো ইউনিয়ন কমিটি। নাম্বার 8 হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি। তো এই দুটো কমিটিরও সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে এই 7 এবং 8 দুটোরই হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু, যিনি আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, আমরা জানি। আর এরপরে রয়েছে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। আমরা আগের ক্লাসেই জেনেছি ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি, যার কাজ ছিল একটা খসড়া সংবিধান প্রণয়ন করা। মূলত আমাদের দেশের যে সংবিধান, এই খসড়া কমিটির তত্ত্বাবধানেই সেটা রচিত হয়েছে। তো এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে আমরা 22টা কমিটির মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কমিটির কথা আমরা জানলাম। এরপরে আমরা গণপরিষদের যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু দেখে নেব।
গণপরিষদের বিস্তারিতভাবে গণপরিষদের গঠন, কার্যাবলী, খুঁটিনাটি আমরা জেনেছি আগের ক্লাসগুলোতে। তো এই গণপরিষদের আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক নজরে আরেকবার দেখে নেব। তো প্রথমে আমরা দেখব যে 1934 সালের কংগ্রেসের ওয়ার্কিং কমিটি, এই কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে সর্বপ্রথম সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে ভারতবর্ষে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল। 1940 সালের 7ই আগস্ট তারিখে লর্ড লিনলিথগো নেতৃত্বে আমরা জানি আগস্ট অফার বা আগস্ট প্রস্তাব হয়েছিল ব্রিটিশ সরকারের তরফ থেকে, এবং সর্বপ্রথম এই প্রস্তাবেই ভারতীয়দের গণপরিষদ গঠনের দাবিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাহলে সর্বপ্রথম এই দিনই ব্রিটিশ সরকারের তরফ থেকে গণপরিষদ গঠনের দাবিকে স্বীকৃতি দেওয়া হলো। এরপরে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে 1942 সালে আমরা জানি ক্রিপস মিশন ভারতে আসে। কি উদ্দেশ্যে? না, উদ্দেশ্য একটাই, ভারতীয়দের জন্য গণপরিষদ গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা। তো এই ক্রিপস মিশন ব্যর্থ হয় এবং ক্রিপস মিশনের প্রস্তাব মেনে নেওয়া হয় না ভারতীয়দের তরফ থেকে আমরা জানি। এবং এই ক্রিপস মিশনের প্রস্তাবকে মহাত্মা গান্ধীজি তিনি একটা উক্তি করেছিলেন, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নের আগে এসেছে এবং এটা আসার সম্ভাবনা রয়েছে, যেটা উনি বলেছিলেন ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্রাসিং ব্যাংক। এটা তোমরা মনে রাখবে, এই উক্তিটি কে করেছিলেন এবং কোন প্রসঙ্গে করেছিলেন। এরপরে দেখো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে আমরা জানি 1946 সালের 9 ডিসেম্বর তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো দিল্লির কনস্টিটিউশন হলে। এই অধিবেশন অনুষ্ঠিত হয় এবং আমরা জানি সেই দিন এই অধিবেশনের সভাপতি করা হয়েছিল বয়োজ্যেষ্ঠ সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে, এবং তার দুদিন পরে 11 ডিসেম্বর তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ীভাবে সভাপতি করা হলো। এই গণপরিষদের যে খসড়া কমিটি, তার এই খসড়া সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন, প্রায় 3 বছর সময় লেগেছিল। এরপরে আমরা আসবো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে 1950 আমরা জানি খসড়া সংবিধান রচিত হলো, সংবিধান অনুমোদন করা হলো এবং সেটা অ্যাডপ্ট বা গ্রহণ করা হয়েছিল। সেটা তারিখটা আমরা আগের ক্লাসে জেনেছি, 1949 26 নভেম্বর এই তারিখে আমাদের সংবিধানটা অ্যাডপ্ট বা গৃহীত হয়েছিল। তো এরপরে 1950 সালে 26শে জানুয়ারি তারিখে আমরা জানি আমাদের সংবিধান কার্যকরী হয় বা আমাদের দেশে এটা চালু হয়, যে দিনটাকে আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি। তো এই 26শে জানুয়ারির আগের দিন, ঠিক আগের দিন 25শে জানুয়ারি কি হয়েছিল? না, 25শে জানুয়ারি তারিখে আমাদের দেশে নির্বাচন কমিশন গঠিত হয়। ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এই দিন। এবং আমরা জানি এই 25শে জানুয়ারি তারিখটাকে এই কারণে ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। তার ঠিক আগের দিন 24শে জানুয়ারি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো 24শে জানুয়ারি তারিখে ভারতের জাতীয় সঙ্গীত সেটা গৃহীত হয়েছিল, গ্রহণ করা হয়েছিল। ওই একই দিনে 24শে জানুয়ারি তারিখে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে নির্বাচিত করা হয়। এরপরে আমরা জানব এই গণপরিষদের মহিলা সদস্যদের সম্পর্কে। গণপরিষদের মোট 9 জন মহিলা সদস্য ছিলেন। আমরা জানি ড্রাফটিং কমিটি, যেটা মূল কমিটি, সেই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটিতে কোনো মহিলা সদস্য ছিলেন না, কিন্তু গণপরিষদের
মোট 9 জন মহিলা সদস্য ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, যেটা বিভিন্ন পরীক্ষায় আসে, অন্যতম ছিলেন দুর্গাবাই দেশমুখ। তোমরা নামটা মনে রাখবে। তো এই মহিলা সদস্যদের মধ্যে অন্যতম তিনি ছিলেন দুর্গাবাই দেশমুখ। তাহলে গণপরিষদ সম্পর্কে আমরা জানলাম। এর পরের ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সে সম্পর্কে জানবো।